তুচ্ছ ঘটনা নিয়ে সাভারের আশুলিয়ায় বেসরকারি ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে রাতভর ব্যাপক সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক শিক্ষার্থী এবং বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে দাবি করেছেন শিক্ষার্থীরা। এখনও সেখানে থমথমে অবস্থা বিরাজ করছে। বিস্তারিত জাহিদুর রহমানের রিপোর্টে। রোববার মধ্যরাত থেকে ভোর পর্যন্ত চলেছে সিটি ইউনিভার্সিটি ক্যাম্পাস। তীব্র সংঘর্ষ, ভাঙচুর আর আগুনের লেলিহান শিখা ঘুম কেড়ে নেয় স্থানীয় বাসিন্দাদের। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্লিপ্ততার বিপরীতে ভয় আর আতঙ্ক নিয়ে বিভীষিকাময় এক রাতের সাক্ষী হয়েছে সাভারের খাগান। সিটি ইউনিভার্সিটির এক শিক্ষার্থীর মোটরসাইকেল থেকে থুতু ফেলা নিয়ে ঘটনার সূত্রপাত। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এক শিক্ষার্থীর গায়ে লাগা ওই থুতুর ছিটে শেষমেশ পুড়িয়ে দেয় সিটি ইউনিভার্সিটির ক্যাম্পাস। দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা পিছু হটলে আক্রান্ত হয় সিটি ইউনিভার্সিটির ক্যাম্পাস। একে একে পুড়িয়ে দেওয়া হয় সেখানে থাকা সবকটি মোটরসাইকেল থেকে শুরু করে বাস, মাইক্রোবাস, প্রাইভেট কার। তাণ্ডব চালানো হয় ক্যাম্পাসের বিভিন্ন স্থাপনায়। এ সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাহায্য চেয়েও পাননি বলে অভিযোগ শিক্ষকদের। ওরা এসে পুরো ক্যাম্পাস আগুন দিয়ে ধ্বংস করে দিছে, শত শত ছাত্রকে আহত করছে, মারছে। 8টা থেকে আমরা 4টা, 4:30 পর্যন্ত প্রশাসনের অনেক সহযোগিতা চাইছি আমরা, কিন্তু এখন পর্যন্ত না সেনাবাহিনী না পুলিশ। অনেকের সাথে হাতে ধরে পায়ে ধরে কান্না করছি যে আপনারা আসেন আমাদের রক্ষা করেন, কেউ আমাদের রক্ষা করতে আসে নাই। রাতের ভয়ঙ্কর হামলা থেকে বাদ পড়েনি সিটি ইউনিভার্সিটির ছাত্রী হলের শিক্ষার্থীরাও। সেই বিভীষিকাময় মুহূর্তগুলো এখনো তাড়া করে ফিরছে তাদের। আমাদের ঘুমন্ত শিক্ষার্থীদের উপর আক্রমণ করা হয়েছে। কালকে রাতে আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত ছিল। আমি চাই না আমার জীবনে 27 তারিখ তার জীবনে ফিরে আসুক। বাইকে থেকে থুতু ড্যাফোডিলের এক স্টুডেন্টের গায়ে লাগে, তো পরবর্তীতে সে সরিও বলছে যে আমার ভুল হয়েছে, কিন্তু সরি বলার পরে তারা ব্যাপারটা ওইভাবে নেয় নাই। হামলা করতে করতে প্রথমে আমাদের ক্যান্টিনে ভাঙচুর করে এবং গিয়ে মেয়েদের হলেও প্রবেশ করার চেষ্টা করে। বাস পোড়াইছে হচ্ছে 4টা, ঠিক আছে, আর আমাদের স্টুডেন্টদের জন্য যেগুলি গাড়ি ছিল ওগুলি তো পোড়াইছে। পুলিশকে ফোন দেওয়ার পরে পুলিশ এই কথা বলে যে আপনাদের কি এখনো মারামারি চলতেছে? আমরা যখন বলি জি চলতেছে, তারা আর কোনো সদুত্তর দিতে পারে না। সকালে সিটি ইউনিভার্সিটি ঘুরে দেখা গেছে চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ধ্বংসযজ্ঞের ক্ষতচিহ্ন। কবে নাগাদ বিশ্ববিদ্যালয়টি স্বাভাবিক কার্যক্রমে ফিরবে তাও এখনও নিশ্চিত নয়। অন্যদিকে পাল্টা হামলার আশঙ্কায় সতর্ক অবস্থানে রয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। তবে পরিস্থিতি শান্ত রাখতে উভয় পক্ষকে সংযত হবার আহ্বান জানিয়েছে প্রশাসন। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, সাভার, ঢাকা। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় ও পদ্ধতি সম্পর্কিত সুপারিশের খসড়া প্রায় চূড়ান্ত করেছে জাতীয় ঐকমত্য কমিশন। আজ বিকেলে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে এই সুপারিশ জমা দেওয়া হতে পারে বলে জানা গেছে। জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে প্রথমে একটি বিশেষ আদেশ জারি, এরপর গণভোট এবং আগামী জাতীয় সংসদকে দ্বৈত ভূমিকা পালনের ক্ষমতা দেওয়ার মাধ্যমে সনদ বাস্তবায়নের সুপারিশ করা হচ্ছে। জানা গেছে সংস্কার প্রস্তাবগুলো নিয়ে গণভোটে রাজনৈতিক দলের ভিন্ন মতের বিষয়ে এতে উল্লেখ থাকবে না। ঐকমত্য কমিশন যেভাবে সংস্কার প্রস্তাব তৈরি করেছে তার উপরই গণভোট হবে। গণভোটে হ্যাঁ জয়ী হলে ঐকমত্য কমিশন যেভাবে সংবিধান সংস্কার প্রস্তাব তৈরি করেছে সেভাবেই তা বাস্তবায়িত হবে। গণভোটে সংস্কার প্রস্তাব পাশ হলে আগামী সংসদেই সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতিতে আইনসভার উচ্চকক্ষ গঠন করার সুপারিশ করা হতে পারে। রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে 84টি সংস্কার প্রস্তাব নিয়ে তৈরি করা হয়েছে জুলাই জাতীয় সনদ। এর মধ্যে 47টি প্রস্তাব সংবিধান সম্পর্কিত। মূলত এই প্রস্তাবগুলো বাস্তবায়নের উপায় নিয়ে দলগুলোর মধ্যে মতভিন্নতা রয়েছে। ভৈরব উপজেলাকে জেলা করার দাবিতে ঢাকা, সিলেট, ভৈরব, কিশোরগঞ্জ, ময়মনসিংহ সড়ক অবরোধের পর আজ রেলপথ অবরোধ কর্মসূচি পালন করছে সর্বস্তরের মানুষ। ভৈরব বাজার রেলওয়ে জংশন স্টেশনে সকাল 10টা থেকে কর্মসূচি শুরু হয়। তাদের সাথে যোগ দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এতে ঢাকামুখী আন্তনগর মহানগর সুবর্ণ এক্সপ্রেস, চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখী চট্টলা এক্সপ্রেস ও সিলেট থেকে ঢাকা অভিমুখী কালনী এক্সপ্রেস ভৈরব সহ বিভিন্ন স্টেশনে আটকা পড়বে বলে জানিয়েছেন রেলওয়ে কর্তৃপক্ষ। দুপুর 2টা পর্যন্ত চলবে তাদের এই কর্মসূচি। দাবি মানা না হলে কর্মসূচি চলবে বলে হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।
উত্তরাঞ্চলের পিছিয়ে পড়া জেলা গাইবান্ধার একমাত্র ভারী শিল্প কারখানা মহিমাগঞ্জের রংপুর চিনিকল দীর্ঘদিন বন্ধ থাকায় শত শত শ্রমিক ও আখ চাষির জীবন কাটছে অনিশ্চয়তার মধ্য দিয়ে। গাইবান্ধা প্রতিনিধি কৃষ্ণ কুমার চাকির পাঠানো রিপোর্ট। শিল্পসহ নানা দিক দিয়ে পিছিয়ে পড়া গাইবান্ধা জেলার একমাত্র ভারী শিল্প কারখানা রংপুর চিনিকল গত 2020-21 সালের মারাই মৌসুম শুরুর আগে আধুনিকায়নের নামে কর্তৃপক্ষের নির্দেশে হঠাৎ আখ মারাই স্থগিতের ঘোষণা আসে। এরপর থেকে চিনিকলের ভিতরে শুধু শুনশান নীরবতা আর জঙ্গলের রাজত্ব। চাকরি হারিয়ে বহু শ্রমিক মৃত্যুবরণ করেছেন, অনেকেই চরম মানবেতর জীবনযাপন করছেন। হঠাৎ মিলটা বন্ধ করে দিল। বন্ধ করে দিয়ে চাষিদের এমন দুরবস্থা হয়েছে যে তাদের কাজকর্ম হয়েছে, শ্রমিকের তাদের ছেলেমেয়ের লেখাপড়ার খরচ দিতে পারে না, চাষিরা অসহায়। সরকারকে স্মারকলিপি দিয়েছিলাম, তাতে সরকার বলছিল যে 6টা চিনিকলই চালু হয়ে গেল, চিঠিও দিল। তা এখন তো কোনো কার্যক্রম আমরা দেখতেছি না। আখ চাষি না খেয়ে মারা যাচ্ছে, চাকরিজীবী না খেয়ে অনাহারে দিন যাপন করতেছে। তাই পুনরায় এই মেলটা চালু করার জন্য এই সরকারের কাছে আকুল আবেদন করছি। বর্তমান আমরা যে জীবনযাপন করতেছি এটা কোনো মানুষের জীবনযাপন নয়। অনুরোধ রাখবো, হাত জোর করছি, আমাদের এই মিলটি যেন পুনরায় চালু করেন। চিনিকল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতির আশা, সরকার এই অঞ্চলের মানুষের আর্থসামাজিক উন্নয়নের কথা বিবেচনা করে চিনিকলটি পুনরায় চালু করবে। এই মিলগুলো চালুর জন্য দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছি। আমার এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন যে অনতি বিলম্বে এই এলাকার স্বার্থে, এই মিলের স্বার্থে এই মিলগুলো দ্রুত চালুর ব্যবস্থা করলে এই এলাকাটি উন্নয়নশীল ভূমিকা রাখবে। রংপুর চিনিকল পুনরায় চালুর দাবি করেছেন আখ চাষি ও চিনিকল শ্রমিকরা। এনটিভি নিউজ ডেস্ক। সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাইমা হোসেনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে শিক্ষার্থীরা বলছেন চিকিৎসকের অবহেলায় তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় 5 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ঘটনায় রোববার রাতে ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, রোববার বিকেলে ওই শিক্ষার্থী সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং রাতেই বিক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা। তারা অভিযোগ করেন এটি নিছক দুর্ঘটনা নয়, বিশ্ববিদ্যালয় প্রশাসন, শারীরিক শিক্ষা বিভাগ ও মেডিকেল সেন্টারের অবহেলা এবং দায়িত্বহীনতার কারণে সাইমার মৃত্যু হয়েছে। তদন্ত কমিটিকে 72 ঘন্টার মধ্যে প্রাথমিক প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। আর তদন্ত কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত সুইমিং পুল বন্ধ থাকবে বলে জানানো হয়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে টি-20 বিশ্বকাপের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সন্ধ্যা 6টায় শুরু হবে ম্যাচটি। আগামী বছর ভারত ও শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠেয় টি-20 বিশ্ব আসরের আগে দুটি দ্বিপাক্ষিক সিরিজ খেলার সুযোগ পাবে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের পর আগামী মাসে ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে লিটন দাসরা। সংক্ষিপ্ত ফরম্যাটে দুর্দান্ত ছন্দে আছে বাংলাদেশ। সর্বশেষ 4 সিরিজই জিতেছে ফিল সিমন্সের দল। শ্রীলঙ্কা, পাকিস্তান, নেদারল্যান্ডসের পর সর্বশেষ সিরিজে আফগানিস্তানকে হারায় হৃদয় মুস্তাফিজ তাসকিনরা। ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে টানা 5ম সিরিজ জিততে মরিয়া স্বাগতিকরা। শৈশবে বাবা মাকে হারানো আবুল কালাম ছিলেন পরোপকারী। জীবনযুদ্ধে জয়ী কালাম শুধু নিজের সংসারের হালই ধরেননি, দায়িত্ব নেন ভাইয়েরও। দুটি পরিবার এখন নিঃস্ব। গ্রামের লোকজনের বিপদেও এগিয়ে আসতেন। তার অকাল মৃত্যুতে শরীয়তপুরের নড়িয়া উপজেলার চরপূর্ব পোড়াগাছা গ্রামটিতে নেমে এসেছে শোকের ছায়া। জানাজা শেষে দাফন করা হয় কালামকে। শরীয়তপুর প্রতিনিধি আব্দুল আজিজ শিশিরের পাঠানো তথ্য ছবিতে জীবন আহমেদের ডেস্ক রিপোর্ট। এই কান্না যেন অনিশ্চিত ভবিষ্যতের। কান্নার মাঝে মাঝে জ্ঞান হারিয়ে ফেলছেন আইরিন। মেয়েটা জমজের মতো হয়েছে, এই জন্য আমি আর মাস্টার্সে ভর্তি হই নাই। আমার মেয়েদের জন্য, আমার ছেলে মেয়েদের জন্য আমি আর পড়ালেখা করি নাই। চাকরি করলে কে দেখবো, কে করবো, কে আমার ছেলে মেয়েদের কে দেখবো? 2 সন্তানকে নিয়ে কোথায় যাবেন? তাদের ভবিষ্যৎ নিয়ে পাগল প্রায় কালামের স্ত্রী আইরিন আক্তার। অবুঝ 2টি সন্তানও জানে না তার বাবা আর আসবে না। তাদের জন্য মজাদার কোনো চকলেট খেলনা নিয়ে আসবে না। কালামের এই অকাল মৃত্যুতে পুরো গ্রামে যেন শোকের ছায়া নেমে এসেছে।
তার অকাল মৃত্যু কোনোভাবেই মানতে পারছেন না গ্রামবাসী সহ স্বজনেরা। কিশোর বয়সে বাবা মাকে হারিয়েছিলেন কালাম। বড় বোন ও ভাইয়ের কাছে মানুষ হয়েছেন। 2012 সালে মালয়েশিয়া যান তিনি। অনেক চড়াই উতরাই পেরিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছেছিলেন। স্ত্রী 2 সন্তানকে নিয়ে নারায়ণগঞ্জের পাঠানটুলি এলাকায় বসবাস করতেন। ঢাকার মতিঝিলের একটি ট্রাভেলস এজেন্সির সঙ্গে কাজ করতেন তিনি। ওই কাজের জন্য প্রতিদিন নারায়ণগঞ্জ থেকে ঢাকা যাতায়াত করতেন। রোববার রাতে তার মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছায়। পরে জানাজা শেষে দাফন করা হয় কালামকে। কাজ করলে সেটা এরকম একটার পর একটা হইতেছে কেন? প্রধান রোববার দুপুরে রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রো রেলের পিলারের বিয়ারিং প্যাড খুলে মাথায় পড়লে ঘটনাস্থলে প্রাণ হারান কালাম। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। বিএনপির বৃহত্তর জোটে যোগ দেওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী। এনটিভিকে দেওয়া সাক্ষাৎকারে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ইসলামী ও দেশপ্রেমিক কয়েকটি দল নিয়ে আসন সমঝোতার চেষ্টা চলছে, যা এখনও চূড়ান্ত হয়নি। আর এককভাবে নির্বাচন সহ যে কোনো দলের সঙ্গে জোটবদ্ধ হবার প্রস্তুতি নিয়ে এগোচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তবে বিএনপি জামাতের বাইরে তরুণদের বড় মোর্চা গড়ার চেষ্টা করছে এবি পার্টি। নূর হোসেনের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই রাজনীতিতে মুখ্য হয়ে উঠছে নির্বাচনী জোটের আলোচনা। এরই মধ্যে যুগপৎ আন্দোলন ও ফ্যাসিবাদ বিরোধীদের সঙ্গে বৃহত্তর জোট গঠনে প্রস্তুত বিএনপি, দিচ্ছে আসন ছাড়ের ইঙ্গিত। আমরা একটা বৃহৎ জোট গঠনের প্রক্রিয়ায় আছি নির্বাচনকে কেন্দ্র করে। যুগপথের সঙ্গী, তার বাইরে অন্যান্য রাজনৈতিক শক্তি, ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে যারা অবদান রেখেছেন। বিএনপির বৃহত্তর জোটে অংশ না নিয়ে এর বিপরীতে ইসলামী দলসহ বেশ কয়েকটি দল নিয়ে নির্বাচনের আগে আসন সমঝোতা করতে চায় জামায়াত ইসলামী। তবে এখনো কোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। যারা বৃহত্তর জোটের কথা বলছেন, তো ওনাদের সাথে তো ছোটোখাটো দল নানান ইস্যুতে তো আগে থেকেই আছে, এটা তো নতুন না, আছেন। এর সাথে হয়তো কিছু যোগ হবে, কিছু বিয়োগ হবে। তা নির্বাচনের খেলা তো, বহু কিছু বাইরে থেকে অনেকে গুটি চালে, ভেতরে অনেক গুটি চালে। এখানে কি বলে, গিভ অ্যান্ড টেকের নানান ইস্যু থাকবে। ইসলামী দলগুলোর মধ্যে আলাপ আলোচনা চলছে। আমরা আরও তফসিল ঘোষণা হলে নির্বাচনী মেরুকরণে এখানে কোনো আসন সমঝোতা হবে বা কার সাথে কি কতটা হতে পারে, সেই লক্ষ্যেই কিন্তু আমরা একসাথে চলছি। প্রত্যেক দলের মধ্যে আন্তরিকতা দেখা যাচ্ছে। আমার মনে হয় আরেকটু সময় গেলে এগুলো একটা পরিণত রূপ হয়তো লাভ করবে। বিএনপির সঙ্গে জোটের ব্যাপারে আগ্রহী জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তবে বড় দলের সঙ্গে যুক্ত না হয়ে স্বতন্ত্রভাবে নির্বাচনের পথে হাঁটতে দলের অভ্যন্তরে আলোচনা রয়েছে বলে জানান এনসিপির সদস্য সচিব। আমরা বাংলাদেশে ক্রিয়াশীল যে কোনো রাজনৈতিক দল যারা ফ্যাসিবাদ বিরোধী ভূমিকায় ছিলেন তাদের সঙ্গে জোটের আমরা সম্ভাবনা দেখি। আমরা এই সম্ভাবনাও দেখি যে জোটের বাইরে গিয়েও যদি বাংলাদেশের জাতীয় রাজনীতিতে আমাদের এককভাবে নির্বাচন করার মতো পরিবেশ তৈরি হয়, সেক্ষেত্রেও আমরা নিজেদেরকে প্রস্তুত রেখেছি। এনসিপি তরুণ রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে কোনো জোট করতে পারে কিনা সে আলোচনা এখনও আমাদের মধ্যে চলমান রয়েছে। আমরা এখনো পরিপূর্ণ সিদ্ধান্তে পৌঁছাতে পারিনি। পুরনো ধারার রাজনীতিকে কলুষিত উল্লেখ করে বিএনপি জামায়াতের সঙ্গে না গিয়ে তারুণ্য নির্ভর দলগুলোকে নিয়ে বৃহত্তর মোর্চা গড়তে চায় এবি পার্টি। গণতন্ত্র মঞ্চভুক্ত 6টা দল, নাগরিক ঐক্য, আপনার গণসংহতি আন্দোলন, তারপরে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জেএসডি জাসদ, আর হলো আপনার ভাসানী অনুসারী পরিষদ বা ভাসানী জনশক্তি পার্টি। এই হলো 6টা দল। আর আমাদের হচ্ছে এবি পার্টি, এনসিপি এবং গণ অধিকার পরিষদ। এই 9টা দল মিলে আমরা একটা নতুন রাজনীতির জোট করার একটা প্রাথমিক আলোচনা আমরা শুরু করেছি। এটা এখন চূড়ান্ত সিদ্ধান্ত হয় নাই। তবে দেশের স্থিতিশীলতা, গণতান্ত্রিক উত্তরণের স্বার্থে নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে ঐকমত্য রয়েছে এসব রাজনৈতিক দলের। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। ক্রিকেটের আরও খবর। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে স্বপ্নের মতো সিরিজ কাটিয়েছেন রিশাদ হোসেন। রেকর্ড 12 উইকেট নিয়ে হয়েছেন সিরিজ সেরা। শেরে বাংলায় ছড়িয়েছেন মুগ্ধতা। সেই মুগ্ধ দর্শকের একজন ক্যারিবীয় সাবেক স্পিনার স্যামুয়েল বদ্রি। রিশানকে এই মুহূর্তে বাংলাদেশের সেরা সম্পদ বললেন সাবেক লেগ স্পিনার। ব্যতিক্রম নন সাবেক অধিনায়ক হাবিবুল বাশারও। তবে রিশাদের এই সাফল্য লম্বা সময় বিনিয়োগের ফল বলে মনে করেন তিনি। নিলয় মজুমদারের রিপোর্ট। প্রথম ওয়ানডেতে বল হাতে 6 উইকেট, ব্যাট হাতে 2 ম্যাচে ক্যামিও ইনিংস। রিশাদ শুধু বোলিং নয়, ব্যাটিংয়েও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। যার নজর কেড়েছে
বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ধারাভাষ্য করতে আসা ক্যারিবীয় সাবেক স্পিনার স্যামুয়েল বদ্রির। রিশাদকে এই মুহূর্তে বাংলাদেশের সেরা সম্পদ মনে করছেন তিনি। যে কোনো দলই লেগ স্পিনার অনেক বেশি পার্থক্য গড়ে দেয়। রিশাদের লাইন, লেন্থ ও উচ্চতার ব্যবহার সবই দারুণ। ব্যাটিংটাও বেশ ভালো করে। এই মুহূর্তে তাকেই বাংলাদেশের সেরা ক্রিকেটার মনে হয়েছে আমার। লম্বা সময় ধরে রাখলে ও আরও সাফল্য এনে দিবে। ঘরোয়া ক্রিকেটের চেয়ে আন্তর্জাতিক ম্যাচ বেশি খেলেছেন রিশাদ হোসেন। এই পরিসংখ্যানই বলে দেয় ঘরোয়া ক্রিকেটের লেগ স্পিনারদের অবস্থান কোথায়। তবুও চন্দিকা হাতুড়ি সিংহের চাহিদাপত্রে লেগ স্পিনার থাকায় দীর্ঘ সময় জাতীয় দলের সঙ্গে থেকেছেন রিশাদ। এর ফলাফলও পেয়েছে বাংলাদেশ। টি-20তে ইতিমধ্যে 50 উইকেট তুলে নিয়েছেন এই লেগ স্পিনার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের প্রধান কুশীলবও তিনি। রিশাদের এই সাফল্যকে লম্বা সময়ের বিনিয়োগের ফল বলে মনে করেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। রিশাদের অনেক অবদান আছে, বিকজ ও এই জিনিসটাকে নিতে পেরেছে, অনেকে এটা করতে পারে না। ব্যাটিংটাও ইমপ্রুভ করেছে। সো সব মিলাইমূলক বেশ কয়েকজন ধাপে ধাপে বেশ কিছু ভালো কোচের আন্ডারে এসছে এবং রিশাদ সেটাকে ইউজও করেছে। বাকি যারা লেগ স্পিনার আছেন এই মুহূর্তে ইন্টারন্যাশনাল সার্কিটে সবাই দেখবেন মোস্টলি ফ্লিপার মারে আর গুগলি মারে, লেগ স্পিন খুব কম করে। সো আই হোপ যে হি কন্টিনিউস, বা গুড থিং যে হি ইজ ইমপ্রুভিং ডে বাই ডে, যেটা সবচেয়ে ভালো বিষয়। সবার জন্য অ্যাসেট, ওয়ার্ল্ড ক্রিকেটের জন্য একটা অ্যাসেট মনে হয়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20 সিরিজেও পার্থক্য গড়ে দিতে পারেন রিশাদ। দুই দেশের দুই সাবেক খেলোয়াড় এমনটাই মনে করছেন। নীলা মজুমদার, এনটিভি নিউজ। প্রায় 23 ঘন্টা পর পুরোপুরি সচল হয়েছে রাজধানী ঢাকার মেট্রো রেল সেবা। গতকাল দুপুর 12:30টার দিকে ফার্মগেটে মেট্রো রেলের একটি পিলারের বিয়ারিং প্যাড খুলে পড়ায় সাময়িকভাবে মেট্রো চলাচল বন্ধ হয়ে যায়, যা পরবর্তীতে 2 দফায় আংশিকভাবে চালু হয়। মেট্রো সেবা চালু হলেও নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে নগরবাসীর মধ্যে। এদিকে মেট্রো রেল ও দেশের সকল ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের গুণগত মান যাচাইয়ে হাইকোর্টে জনস্বার্থে একটি রিট দায়ের করেছেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। নাহিদ প্রিন্সের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর বুকে হঠাৎ ছন্দপতন। প্রায় একদিন মেট্রো রেল বন্ধ থাকায় ঢাকা ফিরে যায় তার চিরচেনা রূপে। তীব্র যানজটে নাকাল হন নগরবাসী। বিয়ারিং প্যাড দুর্ঘটনার কারণে প্রায় 23 ঘন্টা বন্ধ ছিল মেট্রো রেল। অবশেষে পরিষেবা সচল হলেও রাজধানীবাসীর দৈনন্দিন জীবন বিপর্যস্ত হয়ে পড়ে। মেট্রো রেল বন্ধ থাকায় সড়কে যানবাহনের চাপ কয়েকগুণ বেড়ে যায়, সৃষ্টি হয় সীমাহীন ভোগান্তি। কিছুটা আমার পরীক্ষার দিন আজকে দেরিতে পৌঁছেছি, অনেক ভিড়ও জ্যামও ছিল রাস্তায়। মারাত্মক অবস্থা, এরকম আগে দেখি নাই। কঠিন অবস্থা আর কি, মানুষ ঝুলা আসতেছে, কেউ উঠতেই পারতেছে না আর কি। না, এটা তো ভয়ের জায়গা। গতকালকে থেকে বাচ্চার মা বলতেছে যে আমরা তো তাহলে মেট্রো আর ব্যবহার করা যাবে না। বিকল্প না পেয়ে অনেকে হেঁটে গন্তব্যে যান, তবে সময়ের কাজ সময় মতো শেষ করা যায়নি। দুর্ভোগের চিত্র দেখা গেছে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত প্রায় পুরো পথেই। মেট্রো রেলের উপর নির্ভরশীল লাখো মানুষ বিপাকে পড়েন। আজকে অন্য দিনের তুলনায় একটু বেশিই ছিল, মেট্রো অফ, দ্যাটস ওয়াই একটু হ্যাসেল হয়ে গেছে বেশি। এখন আজকে স্বস্তি লাগছে যে মেট্রোটা চলছে। এখন তো ঢাকা শহরে মেট্রো ছাড়া তো চলাই কষ্টকর হয়ে যায়। মেট্রো রেলের চলাচল অনেক বেশি, তো কাজে এই একদিন বা 2 দিন বন্ধ থাকলে আমাদের সাধারণ জনগণের দুর্ভোগের সীমা থাকে না। এদিকে মেট্রো রেল ও দেশের সকল ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের গুণগত মান নির্ণয়ে একটি কমিটি গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টের জনস্বার্থে রিট দায়ের করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন। আমরা এখানে রিট পিটিশনটার পারমিশন চেয়েছি, কোর্ট আমাদেরকে পারমিশন দিয়েছে। আগামীকালকে শুনানির জন্য তারিখ নির্ধারণের জন্য আমাদেরকে বলেছে মেনশন স্লিপ জমা দেওয়ার ক্ষেত্রে। একটা হচ্ছে এখানে যে বেয়ারিং প্যাডটা ছিল, এই বেয়ারিং প্যাডটার গুণগত মান নিশ্চিতকরণ হয়েছে কিনা, এবং আমাদের এই ঘটনা গতকালকের যে ঘটনা সেটার সঙ্গে অবহেলা আছে কিনা সেটার উপরে আমরা ডাইরেকশন চেয়েছি। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। যুগপৎ আন্দোলনের সহযোগীদের নিয়ে ঐক্যবদ্ধভাবে বিএনপি নির্বাচনী বৈতরণী পার হতে চায় বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আজ যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জ্ঞাপন শেষে সাংবাদিকদের কাছে তিনি এমন মন্তব্য করেন। সবার মাঝে বিদ্যমান ঐক্য যেন কোনোভাবে বিনষ্ট না হয় সেদিকে জোর দেওয়ার উপরও গুরুত্বারোপ করেন বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য। আগামীর বাংলাদেশ হবে তারুণ্য নির্ভর উল্লেখ করে তরুণদের রাজনৈতিক ভাবনাকে গুরুত্ব দেওয়ার জন্য দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। স্বনির্ভর জাতি বিনির্মাণে শহীদ রাষ্ট্রপতির হাত ধরে যে যুবদলের প্রতিষ্ঠা তা আজও তার আদর্শ মেনে কাজ করে যাচ্ছে বলেও জানান সালাউদ্দিন আহমেদ। সকল যোগ্য প্রার্থীদের, একাধিক যোগ্য প্রার্থীদের সাথে আমরা কথা বলেছি। এটা তারই প্রক্রিয়ার একটি অংশ। আমরা একই মেসেজ দিতে চাই
যাতে আমাদের দলের ভিতরে ঐক্য থাকে, জাতির মধ্যে ঐক্য থাকে, যাদের সাথে আমরা যুগপৎ আন্দোলন করেছি এবং অন্যান্য একটা বৃহৎ জোটের জন্য আমরা চিন্তা করছি, সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে যাতে আমরা আগামীতে এই নির্বাচনী বৈতরণী পার হতে পারি। বিএনপি সরকার গঠন করলে আমলাদের ক্ষমতা কমিয়ে জবাবদিহিতা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ রাজধানীতে ইকোনমিক রিফর্ম সামিটের উদ্বোধন শেষে সাংবাদিকদের কাছে তিনি একথা জানান। ব্যুরোক্রেসিকে চ্যালেঞ্জ করার জন্য বলেছেন, হাউ ডু ইউ ডু দ্যাট? তাদের কাজটা কমিয়ে আনি, তাদের হাতে সব দায়িত্ব দেওয়ার দরকার তো নেই। কোয়াইট সিম্পলি বলতেছি আমি। So I can assure you, if given chance, we will go for serious deregulation. জুলাই আন্দোলন ঘিরে দায়ের করা ভুয়া মামলায় প্রমাণ না মেলায় ৩৭২ জনকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছে পুলিশ। আজ আপিল বিভাগে এমন প্রতিবেদন জমা দিয়েছে রাষ্ট্রপক্ষ। প্রতিবেদন উল্লেখ করা হয়, এরই মধ্যে ১০৯ জনকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করে অন্তর্বর্তীকালীন প্রতিবেদনও আদালতে পাঠিয়েছে পুলিশ। এর মধ্যে হবিগঞ্জ, জয়পুরহাট, মানিকগঞ্জ ও গাজীপুর জেলায় ১ জন করে, খুলনায় ২ জন, সিলেটে ৩৯ জন, ঢাকা মহানগরে ১২ জন, ঢাকা জেলায় ২৫ জন এবং কুড়িগ্রামে ১৮ জন রয়েছেন। এছাড়া অব্যাহতির প্রক্রিয়ায় আরও ২৫১ জন রয়েছেন। তাদের মধ্যে ঢাকা জেলায় ৮৭ জন, ঢাকা মহানগরে ১১৮ জন, কুষ্টিয়ায় ২৪ জন, চাঁপাই নবাবগঞ্জে ৮ জন, চট্টগ্রাম ও মানিকগঞ্জে ২ জন করে, কক্সবাজারে ৫ জন, ঠাকুরগাঁওয়ে ৩ জন এবং কিশোরগঞ্জে ১ জনের অব্যাহতির প্রক্রিয়া চলমান রয়েছে। নদীতে ইলিশ ধরার উপর নিষেধাজ্ঞা থাকলেও তেমনটা কার্যকর হয়নি সাগরে। আর তাই সাগর থেকে ধারণার বেশি ইলিশ নিয়ে ফিরেছে ভোলাসহ উপকূলের জেলেরা। তবে বরফের অভাবে সেসব ইলিশ সংরক্ষণ করতে পারছেন না জেলেরা। ভোলা থেকে আফজল হোসেনের পাঠানো রিপোর্ট। ভোলার জেলেরা সাগর থেকে ধারণার চেয়েও বেশি ইলিশ নিয়ে ফিরেছে। সাগরে যাওয়ার সময় সাথে বরফ কম থাকায় এসব ইলিশ নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। তাই আগে যে ইলিশ প্রতি পিস ৮০০ টাকায় বিক্রি হতো, সেই ইলিশ এখন ৩ থেকে ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। কেজি ৩৫০, ৪০০, ৪৫০, বড় ৮০০, ৯০০। জেলেরা একটু ২-৪ দিন আগে গেছে, এরা কিছু ভালো মাছ পাইছে, আর এখন যারা যাইতেছে এখন তারা টোটালি মাছ পাইতেছে না। সাম্রাজ মাছ মালিক সমিতির সভাপতি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ভরা মৌসুমে ইলিশ মাছ না পাওয়ায় নিষেধাজ্ঞার মাঝে সাগরে গিয়ে প্রচুর ইলিশ পায় জেলেরা। অবরোধে যারা গেছে 10 দিনে, এরা দেখা যায় ১০,০০০, ১৫,০০০, ২০,০০০ এই মিলও পাইছে, কেউ ৫,০০০ পাইছে। যারা ১০০ মণ মাছ পেলে ১০,০০০ টাকা বেচত তো ১০ লাখ। এর আগে তো জানলে ৬ মাস বাইরে ১০ লাখ টাকা কামাই করতে পারে না। এদিকে কেউ কেউ বলছেন, প্রশাসনের সাথে যোগসাজশ করে এসব অসাধু ব্যবসায়ী নিষেধাজ্ঞার মধ্যেই ট্রলার নিয়ে সাগরে মাছ ধরেছে। একই সাথে বরফ কলগুলো খুলে দেওয়ার ফলে সরকারের যে মূল উদ্দেশ্য মা ইলিশ রক্ষা, সে উদ্দেশ্য সফল হওয়া নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এনটিভি নিউজ। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, জুলাই সনদ দিয়ে দায়সারা ভাব নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের দিকে অগ্রসর হতে পারে না। দুপুরে টাঙ্গাইলে এনসিপির সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন। অভ্যুত্থানের পরে এই জুলাই সনদ এখন পর্যন্ত একটি অসম্পূর্ণ জুলাই সনদ। এই জুলাই সনদ দিয়ে দায়সারা ভাব নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের দিকে অগ্রসর হতে পারে না। তাদেরকে এই দায়বদ্ধতা পূরণ করেই নির্বাচনের কথা চিন্তা করতে হবে। এদিকে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টার ফরিদ আক্তার বলেছেন, যেহেতু প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলেছেন, সেভাবেই সব প্রক্রিয়া সম্পন্ন হবে। সকালে রাঙ্গামাটিতে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তফসিল ঘোষণার ব্যাপারটা নির্বাচন কমিশনের, তো কাজেই সেটা আমরা তাদেরকে ডেট দেব আর তারা করবে তাহা না। আর ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা যখন প্রধান উপদেষ্টা বলে দিয়েছেন, সেটা সেভাবেই হবে এবং সেই প্রক্রিয়া আগাচ্ছে। এই সরকার নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত যে যে কাজগুলো করার কথা আমরা করে যাব এবং ক্যাবিনেটে তো সেই সিদ্ধান্তগুলোই হবে। খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, সরকারি খাদ্য গুদামে নষ্ট চাল সংগ্রহের সঙ্গে জড়িত কর্মকর্তা কর্মচারীদের তালিকা করা হয়েছে। একজনকে ইতোমধ্যে অবসরে পাঠানো হয়েছে। দুপুরে রাজশাহীতে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। আমরা গুদাম কর্মকর্তাদের মধ্যে থেকে এমনকি এবারে অবসরদানের বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে একজনকে, আপনারা হয়তো জানেন, সাসপেন্ড করা হয়েছে। আরও ভবিষ্যতে বলা হয়েছে, আরও আমরা তালিকা করেছি, আমরা দরকার চাকরিতে বাদ দিয়ে দেবো। আর গোডাউনে যাতে ডাইরেক্টলি কৃষক দিতে পারে, তার জন্য আগে যেসব সুযোগ সুবিধা ছিল
সেই সুযোগ সুবিধা আরও বাড়ানোর ব্যাপারে ইতিমধ্যে আলোচনা হয়েছে। চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার আসামিদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ফলে আসামিরা যাতে দেশ ত্যাগ করতে না পারে সেজন্য দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্টে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফুল ইসলাম জানান, ইমিগ্রেশন ব্যবহার করে যে সকল পাসপোর্টধারী যাত্রীরা ভারত যাচ্ছে তাদের পাসপোর্টের সঙ্গে নাম, ছবি ও ঠিকানা যাচাই করা হচ্ছে। এরপর তাদের ভ্রমণের অনুমতি দেওয়া হচ্ছে। নানা আয়োজনে পালিত হয়েছে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিক। সকালে রাজশাহী মহানগর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং পায়রা ও বেলুন ফেস্টুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির উদ্বোধন করেন মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন ও সদস্য সচিব রফিকুল ইসলাম রবি। পরে নগরীর বাটার মোড়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নাটোর জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিমের নেতৃত্বে দুপুরে উপশহর মাঠ থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। শহরের প্রধান সড়ক ঘুরে র্যালিটি কানাইখালী জনতা ব্যাংক চত্বরে গিয়ে শেষ হয়। ময়মনসিংহ নগরীর টাউন হল চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করে দক্ষিণ জেলা যুবদল এছাড়া লক্ষ্মীপুর, নওগাঁ, মানিকগঞ্জ, পিরোজপুর, চাঁপাইনবাবগঞ্জ, চুয়াডাঙ্গা, নড়াইল সহ দেশের বিভিন্ন স্থানে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিক পালিত হয়েছে। তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির প্রচারের লক্ষ্যে নাটোরের বাগাতিপাড়ায় অনুষ্ঠিত হয়েছে নারী সমাবেশ। গতকাল উপজেলার পেরাবাড়িয়া দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় মিডিয়া সেলের সদস্য ও নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারজানা শারমিন পুতুল। ১৭ বছর পর ভোটের অধিকার ফিরে পাওয়ায় আগামী নির্বাচনে নারীর উন্নয়ন ও অধিকার নিশ্চিত করার জন্য ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান পুতুল। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেটে নবনির্বাচিত প্রতিনিধিরা শপথ গ্রহণ করেছেন। রোববার বিকালে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এ শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রাকসুর সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকিব কেন্দ্রীয় সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি পদে নির্বাচিত প্রতিনিধিদের শপথ বাক্য পাঠ করান। এ সময় ১৭টি হলের প্রভোস্ট নিজ নিজ হল সংসদে নির্বাচিতদের শপথ পড়ান। দীর্ঘ বিরতির পর অনুষ্ঠিত এই নির্বাচনের প্রতিনিধিরা আগামী ১ বছরের জন্য রাকসু, সিনেট ছাত্র প্রতিনিধি ও হল সংসদের দায়িত্ব পালন করবেন। চিকিৎসা সহ রোগীদের হয়রানির অভিযোগে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে ১১ দালালকে গ্রেফতার করেছে ভ্রাম্যমাণ আদালত। সকালে কুমিল্লা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নওরোজ কোরাইশির নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় তিনি জানান, মেডিকেল কলেজে দীর্ঘদিন ধরে রোগীদের বিভিন্নভাবে হয়রানি করার দায়ে মেডিকেলের বিভিন্ন স্থান থেকে প্রথমে ১৪ জনকে আটক করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর জড়িত ১১ জনকে ২০ দিন করে কারাদণ্ড প্রদান করে কারাগারে পাঠানো হয়েছে। কুষ্টিয়ার স্বাস্থ্য বিভাগে জনবল নিয়োগের পরীক্ষায় অনিয়ম, দুর্নীতি ও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তদন্তে নেমেছে দুদক। অভিযোগ খতিয়ে দেখতে দুপুরে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার একটি টিম সিভিল সার্জন অফিসে যায়। পরে স্বাস্থ্য বিভাগের একটি উচ্চ পর্যায়ের টিম অভিযোগ তদন্তে ওই কার্যালয়ে যান। এ সময় উভয় টিম হাসপাতালের আরএমও হোসেন ইমাম সহ সংশ্লিষ্টদের সাথে কথা বলেন। পরে নিয়োগ পরীক্ষার সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের মোবাইল ফোন জব্দ করেন। চর্মরোগ নিয়ন্ত্রণে দেশের প্রত্যন্ত অঞ্চলে কমিউনিটি হাসপাতালগুলোতে চর্মরোগের বহির্বিভাগ চালু করা জরুরি বলে মনে করছেন দেশের বিশেষজ্ঞ চিকিৎসকরা। বাংলাদেশ একাডেমি অফ ডার্মাটোলজি এ ক্যাম্পের আয়োজনে চট্টগ্রামে হাটহাজারীর পশ্চিম মির্জাপুর পাহাড়ি এলাকায় দিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প শেষে চিকিৎসকরা এসব তথ্য জানান। চিকিৎসকরা জানান, চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলে অর্ধেকের বেশি মানুষ চর্মরোগের বিভিন্ন উপসর্গ সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। এসব রোগ থেকে রেহাই পেতে সচেতনতা তৈরি জরুরি বলে জানান। রাঙ্গামাটির কাপ্তাইয়ে প্রতিবন্ধী নারী ও খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ত্রিপুরা কিশোরীকে ধর্ষণকারীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বান্দরবানে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সকালে বান্দরবান আবু সাইদ মুক্ত মঞ্চের সামনে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের নেতৃত্ববৃন্দ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং বিভিন্ন পেশার মানুষ অংশ নেন। এ সময় বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলের সাম্প্রদায়িক উস্কানি এবং ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধ কোনোভাবেই বরদাস্ত করা হবে না।
ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবি জানান তারা। গণবিজ্ঞপ্তি জারির মাধ্যমে এনসিপিকে শাপলার পরিবর্তে অন্য প্রতীক দেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। দুপুরে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের নিয়ে কথা জানান ইসি সচিব জানান, ত্রয়োদশ সংসদ নির্বাচনে ৩০০ সংসদীয় আসনে ৪২,৭৬১ ভোট কেন্দ্রের তালিকা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। এ নিয়ে আরও জানাচ্ছেন ফাহাদ মোহাম্মদ। ভোট কেন্দ্রের চূড়ান্ত তালিকা ঘোষণা করতে সোমবার দুপুরে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের ব্রিফিং করেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ভোট কেন্দ্রের যে তালিকা চূড়ান্ত করা হয়েছে সেগুলোর মোট হিসাব উপস্থাপন করে সচিব বলেন, এবারের মোট ভোট কেন্দ্র ৪২,৭৬১ আর মোট ভোট কক্ষ 2,44,৬49টি। 64টা জেলার 300 কনস্টিটিউয়েন্সির ভোট কেন্দ্রের সংখ্যা 42,761 আর কক্ষের সংখ্যা হচ্ছে পুরুষদের জন্য 1,15,137 আর মহিলাদের জন্য 1,29,602। অস্থায়ী কেন্দ্রের আমরা প্রাথমিকভাবে আমাদের এখন পর্যন্ত হিসাব হচ্ছে 14টা এবং সেখানে অস্থায়ী কক্ষের সংখ্যাও দাঁড়াবে আপনার 12,000-এর মতন। এনসিপি শাপলা প্রতীকের দাবি ইস্যুতে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আইনগতভাবে তফসিলে না থাকায় এনসিপিকে শাপলা দেওয়া যায়নি। এর বাইরে আপাতত ইসির কোনো সিদ্ধান্ত নেই। এ ব্যাপারে নির্বাচন কমিশনের অবস্থান যা বলা হয়েছে, এখান থেকে এখনো পর্যন্ত আমার কাছে বিকল্প কোনো প্রস্তাব দেওয়ার বা কথা বলার কোনো তথ্য আমার কাছে নেই। কাজে নির্বাচন কমিশন যেটা বলেছে যে তারা স্ববিবেচনায় নিজস্ব একটা প্রতীক বরাদ্দ করে দেবে, সেটাই হচ্ছে এখনকার পর্যন্ত অবস্থান। আমাদের তফসিলে নাই, অর্থাৎ আইনগতভাবে তফসিলে না থাকার কারণে দেওয়া হয়নি। এখন এটাই হচ্ছে আমরা আগাগোড়াই বলে আসছি। এখন আমি এই কথাটাই বলছি, তফসিলে না থাকলে দেওয়ার কোনো সুযোগ নেই। এখন তফসিলে কেন অন্তর্ভুক্ত করা হয়নি এটা কমিশন থেকে ভালো করে, কমিশন যখন আপনাদের সামনে আসবে তখন আপনারা মাননীয় কমিশনকে এটা জিজ্ঞাসা করেন। গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনের ব্যাপারে কমিশন সচিব বলেন, ঐক্যমত্য কমিশনের বৈঠকে যেহেতু কোনো সাংঘর্ষিক মতামত আসেনি, তাই 5টি প্রেক্ষাপটকে সামনে রেখে সংশোধনের প্রস্তাব গ্রহণ করেছে নির্বাচন কমিশন। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর না করা পর্যন্ত নিয়মিত দায়িত্ব পালন করে যাবে উপদেষ্টা পরিষদ এবং উপদেষ্টা পরিষদের বৈঠকও নিয়মিত অনুষ্ঠিত হবে। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, রাজধানীতে এক অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম উপদেষ্টা পরিষদের কার্যক্রম নিয়ে কিছু মন্তব্য করেছেন, যা গণমাধ্যমে প্রকাশিত হবার পর বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। সরকারি গৃহীত সংস্কার ও নীতিমালা প্রণয়নের কাজ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে, এটা সঠিক নয় জানিয়ে বিবৃতিতে বলা হয়, সংস্কার কার্যক্রম পুরোদমে চলমান থাকবে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, যুগপথ আন্দোলনের সহযোগীদের নিয়ে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী বৈতরণী পার হতে চায় বিএনপি। আর দলের আরেক স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচনে জোটবদ্ধ দলের অভিন্ন প্রতীক ব্যবহারের সুযোগ থাকা উচিত। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা জানান তারা। HM মেহেদি হাসানের রিপোর্টে দেখুন বিস্তারিত। জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানায় দলের নেতাকর্মীরা। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জানান, আগামী নির্বাচনে জোট গঠনে গুরুত্ব পাবে যুগপথ আন্দোলনের সহযোগী দলগুলো। আমরা সমগ্র বাংলাদেশে আসন ভিত্তিক সকল যোগ্য প্রার্থীদের, একাধিক যোগ্য প্রার্থীদের সাথে আমরা কথা বলেছি। এটা তারই প্রক্রিয়ার একটি অংশ। আমরা একই মেসেজ দিতে চাই, যাতে আমাদের দলের ভিতরে ঐক্য থাকে, জাতির মধ্যে ঐক্য থাকে, যাদের সাথে আমরা যুগপথ আন্দোলন করেছি এবং অন্যান্য একটা বৃহৎ জোটের জন্য আমরা চিন্তা করছি, সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে যাতে আমরা আগামীতে এই নির্বাচনী বৈতরণী পার হতে পারি। নয়াপল্টনে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। তিনি বলেন, জুলুম ও নির্যাতনের শিকার যুবদল নেতাকর্মীরা দেশের গণতন্ত্র উদ্ধারে কাজ করবে। সেই দেশে বিএনপি ধ্বংস হবে, কেন একে মোকাবেলা করার জন্য একটি সাংগঠনিক শক্তি দরকার, যে কারণে কিন্তু বিএনপি আছে
সেটাও দেখার বিষয় আছে। এদিকে রাজধানীর আরেক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী বলেন, জাতীয় নির্বাচনে জোটের ক্ষেত্রে প্রতীকের স্বাধীনতা থাকা উচিত। এই রেগুলেশনটা রিভিউ করা দরকার। এটা তো একটা চয়েস, এটা একটা ক্যান্ডিডেটের সে তার নিজস্ব চয়েস। এইচ.এম. মেহেদী হাসান, এনটিভি নিউজ, ঢাকা। 2006 সালের 28 অক্টোবরে জামাত ইসলামী নেতাকর্মীদের ওপর চালানো নারকীয় হত্যাকাণ্ডের জবাব জনগণ ভোটের মাধ্যমে দেবে বলে মন্তব্য করেছেন দলটির নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। রাজধানী পুরানা পল্টনে দলটির ঢাকা দক্ষিণ মহানগর কার্যালয়ে আয়োজিত শহীদ পরিবারের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। পিআর পদ্ধতি ছাড়া সংসদে ন্যায্যতা প্রতিষ্ঠা সম্ভব নয় জানিয়ে তিনি বলেন, যারা গণভোট চায় না তারা গণতন্ত্রকে ভয় পায়। বলেন, 2006 সালের 28 অক্টোবরের জামাত ইসলামের ওপর হামলাসহ সকল খুনের বিচার করতে হবে। পুনরায় যাতে ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য জুলাই সনদের যথাযথ বাস্তবায়নের দাবি জানান তিনি। চালু হয় তাহলে এই ধরনের কোনো টাকা পয়সা এবং গুন্ডামি এই সেসব ইলেকশনে করার কোনো সুযোগ থাকবে না। ইলেকশন সুন্দরভাবে পরিচালিত হবে বলে আমরা বিশ্বাস করি। যদি কেউ বিরোধিতা করে তাহলে দরকার হলে জনগণের মতামত নিয়ে গণভোটের ব্যবস্থা করতে হবে। আর গণভোট কারা ভয় করে? যারা মানুষকে ভয় করে, যারা মানুষের মতামতকে ভয় করে, তারা এই গণভোটকে বাধা দিতে পারে। গণঅভ্যুত্থান চলাকালে রামপুরায় ছাদের কার্নিশে ঝুলে থাকা ব্যক্তিকে গুলি ও দুজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ হয়েছে। ট্রাইব্যুনাল 1-এ সাক্ষ্য দেন আহত শিশু বাসিত খানের পিতা মোস্তাফিজুর রহমান। এদিকে মানবতাবিরোধী অপরাধে আরেক মামলায় আওয়ামী লীগ নেতা হানিফ সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। তামজিদ সুমনের রিপোর্ট। ছেলের খুব স্বপ্ন ছিল প্লেন চালাবে, কিন্তু স্বপ্ন বড় হয় না, সত্যি হবে। জুলাই অভ্যুত্থানে পুলিশের গুলিতে মাকে হারিয়েছেন একমাত্র সন্তানও গুরুতর আহত। ঘটনার বর্ণনা দিতে গিয়ে এভাবেই কান্নায় ভেঙে পড়েন মোস্তাফিজুর রহমান। জুলাই গণ অভ্যুত্থানে মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয় শিশু বাসিত খান মুসা। গত 19 জুলাই রাজধানীর রামপুরার নিজ বাসার নিচেই মাথায় গুলি লাগে তার। সেই গুলি মাথার একাংশ ভেদ করে দাদির শরীরে বিদ্ধ হয়, এতেই মারা যান দাদি। তবে জোর ভাগ্যে মুসা প্রাণে বেঁচে গেলেও শরীরের এক পাশ অবশ। ওর এই মাথার এই সাইডে খুলি নাই, এটা হলো আলাদা আর্টিফিশিয়াল স্কাল্প লাগানো। এখন ওর ডান সাইডটা আপাতত প্যারালাইজ। একদিকে তার মা একটা হাসপাতালে ভর্তি, অন্যদিকে তার সন্তান আইসিইউতে ভর্তি। এরকম সিচুয়েশনে কি হয় একটা সন্তান বা একজন বাবার, সেই বর্ণনা উনি আদালতে দিয়েছেন। আদালত এই গুলিবিদ্ধ সন্তানকে দেখেছেন, সন্তানের ক্ষতস্থান দেখেছেন এবং কিভাবে সে গুলিবিদ্ধ হয়েছিল সে সম্পর্কে আদালত জেনেছেন এবং সেটিকে এভিডেন্সেও নিয়ে এসছেন। এই সম্পর্কে আজকে ট্রাইব্যুনালে সাক্ষ্য গ্রহণ হয়েছে এবং তার জেরাও সম্পন্ন হয়েছে। মায়ের হত্যা ও পুত্রকে আহত করার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি। যারা আমার মাকে হত্যা করেছে এবং আমার ছেলের এই অসুস্থতার জন্য যারা দায়ী, তাদের কঠোর একটি শাস্তি হোক, সেটাই আমি আদালতের কাছে চেয়েছি। এদিকে মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা হানিফ সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জুলাই হত্যাকারীদের দৃশ্যমান কিছু বিচার এ সরকারের আমলেই দেখতে চায় দেশের মানুষ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে কোয়ালিশন অব বাংলাদেশি আমেরিকানদের উদ্যোগে আয়োজিত নাগরিক সংবর্ধনায় তিনি কথা বলেন। ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা 5 ঘন্টা করার আশ্বাস দেন ডাক্তার শফিকুর রহমান। কোনো মানুষকে জীবনের স্তরে একেবারে শত্রুর তালিকায় ফেলে দেওয়া, এটা কোনো মুমিনের কাজ নয়। তবে হ্যাঁ, যারা মানব হত্যাকারী তাদেরকে তাদের শাস্তি পেতেই হবে। আমরা এই হত্যার বিচার চেয়েছি, হত্যার বিচার শুরু হয়েছে। আমরা জানি এই সরকারের মেয়াদকালে সমস্ত হত্যার বিচার করা সম্ভব নয়। তবে তাদের বিদায় নেওয়ার আগে দৃশ্যমান কয়েকটা রায় দেখার জন্য জাতি অপেক্ষা করছে। তাহলে আস্থা ফিরে আসবে। এরপরে যারাই সরকারে যাবে, আল্লাহ যাদেরকেই মনোনীত করেন, তাদেরকে অবশ্যই এই বিচারের ন্যায়ভিত্তিক সমাপ্তি টানতে হবে। মানহীন বেয়ারিং প্যাড নয়, ঢাকা মেট্রো রেলের নকশার ত্রুটির কারণেই দুর্ঘটনা ঘটছে বলে দাবি বিশেষজ্ঞদের। তারা বলছেন,
অনেকটা কপি পেস্ট করেই তৈরি করা হয়েছিল ঢাকা মেট্রো রেল। এটিকে পুরো ম্যানেজমেন্টের ব্যর্থতা মন্তব্য করে সরেজমিনে তদন্তের কথা বলছেন তারা। আর নিয়ম নীতির লঙ্ঘন করে মেট্রো রেল চালু ও দুর্ঘটনার কারণ বলছেন মেট্রো রেল কর্তৃপক্ষ। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। স্বপ্নের মেট্রো রেল যাত্রার 2 বছরের মাথায় রূপ নিল দুঃস্বপ্নে। ফার্মগেটে বেয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যুর মধ্য দিয়ে আলোচনায় আসে ঢাকা মেট্রো রেলের সক্ষমতা আর নিরাপত্তার বিষয়টি। 100 বছরের প্রকল্পে আগামী 25 বছর মেরামত করার কথা না থাকলেও 2 বছরের মাথায় এমন দুর্ঘটনা পুরো প্রকল্পের নিরাপত্তা ঝুঁকি এখন প্রশ্নের মুখে। বিশেষজ্ঞরা বলছেন বেয়ারিং প্যাডের দুর্বলতা নয়, বরং নকশাগত ত্রুটির কারণে এমনটি হয়েছে। শিগগিরই সরেজমিন পর্যবেক্ষণের পাশাপাশি প্রতিটি পিয়ারের বেয়ারিং প্যাড পরীক্ষার কথা বলছেন তারা। নকশাতে কিন্তু আসলে এই অ্যাঙ্করেজ সিস্টেম দেওয়া নাই, তো এখান থেকে অবধারিত বা নিশ্চিত আসলে নকশা একটা বড় ত্রুটি হয়ে গেছে। মূলত অনেকটা কপি পেস্ট করে ফেলেছে। সোজা সেগমেন্টে যেভাবে বেয়ারিং প্যাড বসে আছে একইভাবে এখানে বসে রাখা হয়েছে। এটা আসলে একটা নকশার বড় ত্রুটি আমি দেখছি। আওয়ামী লীগ সরকার পর্যাপ্ত ট্রায়াল না করে মেট্রো রেলকে চলাচলের অনুমতি দেয় এমন দুর্ঘটনা অভিযোগ করে কর্তৃপক্ষ বলছে আগামী 5 কর্মদিবসের মধ্যে কনসালটেন্ট প্রতিষ্ঠানকে পরিদর্শন করতে বলা হয়েছে। All bearing has to be checked first visually, দেখতে হবে, তারপরে you check the functionality, you check the integrity of the প্যাড আছে হয়তো ফাংশনাল করতেছে না এটা দেখতে হবে, আবার এটা বাইরে একটার সাথে ইন্টিগ্রেটেড কিনা, যে ফাংশনটা করার জন্য এটা বসানো হয়েছে ওইটাও প্রি ওপেনিং সেশন করার কথা ছিল, এটা হয় নাই। আর যেটা হয়েছে এটা অ্যাডিকুয়েট না। ইন্টারন্যাশনাল নর্ম অনুযায়ী 6 থেকে 9 মাস লাগে এই ট্রায়াল রান চালাইতে। মেট্রো রেলে নকশা ত্রুটি থাকতে পারে স্বীকার করে তিনি বলেন এখনই সংশোধন না করলে ঝুঁকিতে পড়তে পারে ঢাকা মেট্রো রেল। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল জাতিগোষ্ঠীর মধ্যে শান্তি সম্প্রীতি প্রতিষ্ঠার লক্ষ্যে সিএইচটি সম্প্রীতি জোট নামে একটি সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। রাজধানী জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ইঞ্জিনিয়ার তোয়াইচিং মংশাককে আহ্বায়ক, ইখতিয়ার ইমনকে সদস্য সচিব এবং পাইশিখি মার্মাকে মুখপাত্র করে সংগঠনটির 11 সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। সংগঠনের নেতৃবৃন্দ জানান এই জোট খুমি, শাক, লুসাই, পাংখোয়া, বম, খিয়াং, ম্রো, গুর্খা সহ সকল ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংবিধানিক অধিকার ও সম্প্রীতি নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ। কৃষি, তথ্য প্রযুক্তি, খাদ্য, বিমান ও নৌ যোগাযোগ খাতে বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে সম্মত হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। 2 দেশের মধ্যে 9ম যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠক শেষে এসব কথা জানান অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ ও পাকিস্তানের জ্বালানি মন্ত্রী আলী পারভেজ মালিক। সকালে রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনে এই বৈঠক হয়। 20 বছর পর অনুষ্ঠিত এই বৈঠকে পাকিস্তানের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত ও কোটামুক্ত প্রবেশাধিকার চেয়েছে ঢাকা। বর্তমানে 2 দেশের মধ্যে বাণিজ্যে বড় ধরনের ভারসাম্যহীনতা রয়েছে। এই প্রেক্ষাপটে শুল্কমুক্ত সুবিধা পেলে রপ্তানি বাড়বে বলে আশা করছে বাংলাদেশ। বৈঠকে 2 দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। বৈঠকে বাণিজ্য সম্প্রসারণে বেশ কয়েকটি সমঝোতা স্মারক নিয়ে আলোচনা হয়। বিমান যোগাযোগ, শিপিং, সে সব হয়েছে, আপনারা দেখতে পারবেন। প্রত্যেকটা আইটেম নিয়ে আলোচনা করেছি এবং মোটামুটি যেগুলো আমরা এগ্রি করেছি সবগুলো কিন্তু 2টা দেশের জন্য, 2টি দেশের মানুষের জন্য উপকার হবে।